অনন্ত মরুভূমির দিগন্তজোড়া বালুরাশি, যেখানে সূর্য নামলে আগুন ঝরে আর রাত নামলে হিমশীতল নীরবতা গ্রাস করে চারপাশ। এই তপ্ত মরু প্রান্তরে একা হেঁটে চলেছে এক যুবক। তার নাম সামিত। পরনে রাজকীয় পোশাকের অবশিষ্টাংশ, যা এখন ধুলো আর ঘামে বিবর্ণ। কিন্তু সামিতের চোখের দৃষ্টি অন্য সবার চেয়ে আলাদা। সেখানে রাজ্যের ঐশ্বর্য নেই, আছে হারানোর গভীর এক ক্ষত। সামিতের সাথে আছে তার প্রাণের চেয়েও প্রিয় এক সাদা ঘোড়া, তুফান। মরুভূমির এই ধুধু প্রান্তরে তুফান কেবল একটি পশু নয়, সে সামিতের ছায়া, তার শেষ আশ্রয়। তুফানের সাদা গায়ের রং যেন এই ধূসর মরুভূমিতে এক টুকরো পবিত্রতা। সামিত যখন ক্লান্ত হয়ে বালুর ওপর বসে পড়ে, তুফান তার কাঁধে মুখ ঘষে নিঃশব্দে সান্ত্বনা দেয়। তাদের এই পথ চলা যেন শেষ হবার নয়। সামিত ছিল এক বিশাল সাম্রাজ্যের রাজকুমার, কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে আজ সে পথের পথিক। কেন সে আজ এই তপ্ত বালুতে নিঃস্ব? কেন তার চোখের কোণে সবসময় এক ফোঁটা জল চিকচিক করে? সেই রহস্য লুকিয়ে আছে এক পুরনো স্মৃতির পাতায়, যা প্রতিটি পদক্ষেপে তাকে দংশন করে। সামিত তুফানের কানে কানে ফিসফিস করে বলে, বন্ধু, আর কত দূর? এই বালু কি আমাদের কোনো দিন গন্তব্যে পৌঁছতে দেবে, নাকি আমরা এই তৃষ্ণার্ত মরুভূমির বুকেই মিশে যাব? তুফান কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে পা বাড়ায়। সূর্যের তেজ তখন চরমে, চারপাশ ঝাপসা হয়ে আসছে। সামিতের মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তার প্রাসাদে উৎসব হচ্ছিল, আর আজ তার চারদিকে কেবল হাহাকার। বাতাস বইছে শোঁ শোঁ শব্দে, যেন মরুভূমি নিজেই সামিতকে কিছু বলতে চাইছে। প্রতিটি বালুকণা যেন এক একটি কান্নার সাক্ষী। সামিত জানে তাকে সামনে এগোতেই হবে, কারণ পেছনে ফেরার কোনো পথ নেই। তার গন্তব্য এমন এক মরুদ্যান, যার অস্তিত্ব কেবল লোককথাতেই শোনা যায়। কিন্তু সামিতের বিশ্বাস, সেখানেই সে খুঁজে পাবে তার হারানো প্রশান্তি। ক্ষুধায় আর তৃষ্ণায় যখন সামিতের গলা শুকিয়ে কাঠ, ঠিক তখন দিগন্তে সে দেখতে পায় এক অদ্ভুত আলোর আভা। ওটা কি মরীচিকা, নাকি সত্যিই কোনো আশার আলো? সামিত তার সমস্ত শক্তি দিয়ে তুফানের পিঠে চেপে বসল। তুফানও যেন বুঝতে পারল তার মালিকের অস্থিরতা। সে তার খুর দিয়ে বালু উড়িয়ে ছুটে চলতে শুরু করল। কিন্তু মরুভূমি এত সহজে কাউকে পথ ছেড়ে দেয় না। ধেয়ে আসছে এক বিশাল বালুঝড়। ধুধু মরুভূমির দিগন্তে সেই অদ্ভুত আলোর আভাটা দেখা দিতেই প্রকৃতির রূপ মুহূর্তের মধ্যে বদলে গেল। আকাশটা হঠাৎ তামাটে রং ধারণ করল। দূর থেকে এক গম্ভীর গর্জন ভেসে আসছে। ওটা কোনো বন্য পশুর ডাক নয়, ওটা হলো মরুভূমির সবচেয়ে বড় শত্রু, বিশাল এক বালুঝড়। সামিত বুঝতে পারল, প্রকৃতি আজ তাকে পরীক্ষা নিতে চায়। সে তুফানের কেশর শক্ত করে ধরল। বন্ধু, আজ আমাদের টিকে থাকার লড়াই, সে ফিসফিস করে তুফানের কানে বলল। তুফান তার খুর দিয়ে তপ্ত বালু উড়িয়ে বাতাসের বেগে ছুটতে শুরু করল। কিন্তু বালির যেন এক ক্ষুধার্ত দানবের মতো তাদের তাড়া করছে। চারপাশ অন্ধকার হয়ে এলো। বাতাসের শোঁ শোঁ শব্দে কান ঝালাপালা হওয়ার উপক্রম হলো। সামিত তার চোখের উপর কাপড় টেনে দিল, কিন্তু সূক্ষ্ম বালুকণাগুলো যেন তীরের মতো তার চামড়ায় বিঁধছে। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, তবুও সে হাল ছাড়ল না। হঠাৎ এক প্রচণ্ড ঝাপটায় সামিত তুফানের পিঠ থেকে ছিটকে পড়ল তপ্ত বালুর ওপর। মরুভূমির বুক তখন যেন আগুনের চুল্লি। সামিত আর্তনাদ করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর সেই ঝড়ের গর্জনে হারিয়ে গেল। সে অন্ধের মতো হাতড়াতে লাগল তুফানকে খুঁজে পাওয়ার জন্য। তুফান, কোথায় তুমি? কিন্তু কোনো উত্তর নেই, শুধু বাতাসের অট্টহাসি। সামিত যখন প্রায় জ্ঞান হারানোর পথে, ঠিক তখন সে অনুভব করল একটি ভেজা নাক তার কপালে স্পর্শ করছে। তুফান তাকে ছেড়ে যায়নি। সেই মহাপ্রলয়ের মাঝেও তুফান তার মালিকের পাশে এসে দাঁড়িয়েছে। সামিত কষ্ট করে তুফানের পা জড়িয়ে ধরল। মরুভূমির এই নিষ্ঠুরতার মাঝে তুফানের নিঃশ্বাস যেন সামিতের কাছে জীবনের শেষ স্পন্দন। ঝড়টা যখন কিছুটা শান্ত হলো, তখন রাত নেমে এসেছে। মরুভূমির রাত যেমন শীতল, তেমনি মহস্যময়। সামিত দেখল তুফানের সাদা গায়ের ওপর বালুর আস্তরণ জমেছে, তার পায়ে চোট লেগেছে। সামিতের চোখের জল টপ টপ করে বালুর ওপর পড়ল। আমার রাজত্বের সব হিরে জহরত যদি আজ থাকতো তুফান, আমি সব দিয়ে দিতাম তোমার এক ফোঁটা শান্তির জন্য। সামিত কাঁদতে কাঁদতে বলল। তুফান ল্যাংতে ল্যাংতে সামিতের পাশে এসে শুয়ে পড়ল। সামিতকার প্রিয় বন্ধুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। আকাশের দিকে তাকিয়ে সে দেখল হাজার হাজার তারা জ্বলছে। মনে হলো যেন সেই তারাগুলো যেন তার পূর্বপুরুষদের বিদেহী আত্মা, যারা ওপর থেকে তার এই করুণ দশা দেখছে। সামিতের মনে পড়ে গেল তার ফেলে আসা দিনের কথা।
সুগন্ধি মাখা শয্যা, দাসদাসীদের সেবা আর দামি পানীয়ের স্বাদ। আজ সেই রাজকুমার সামিত এক অজলা জলের জন্য ভিখারি। হঠাৎ সেই নিস্তব্ধতার মাঝে অনেক দূর থেকে এক নারী কণ্ঠের কান্নার সুর ভেসে এলো। মরুভূমিতে রাতে এমন সুর শোনা মানেই বিপদ, কিন্তু সামিতের আর হারিয়ে ফেলার আর কিছু নেই। সে সামিতকে সাহসে ভর দিয়ে দাঁড় করালো। চলো বন্ধু, দেখি এই কান্নার শেষ কোথায়। তারা দুজনে সেই করুণ সুর লক্ষ্য করে বালুর পাহাড় ডিঙিয়ে এগোতে লাগল। তারা কি কোনো নতুন বিপদে পড়ছে, নাকি এটাই তাদের মুক্তির পথ? সেই করুণ সুর সামিতের কানে আছড়ে পড়ছে। তুফানও যেন বুঝতে পারছে এই কান্না সাধারণ কোনো মানুষের নয়। সামিত বালুর পাহাড়ের চূড়ায় উঠে দেখল নিচে এক প্রাচীন ধ্বংসাবশেষ। এককালে হয়তো এখানে কোনো বিশাল প্রাসাদ ছিল, কিন্তু আজ তা কেবল ধুলো আর কঙ্কালের রাজ্য। সেই ধ্বংসস্তূপের মাঝখানে বসে এক ছায়ামূর্তি ডুকরে কাঁদছে। সামিত তুফানের পিঠ থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গেল। কে আপনি? এই জনমানবহীন মরুভূমিতে কেন আপনার এই হাহাকার? সামিতের কণ্ঠস্বর কাঁপছিল। সেই মূর্তির অবয়ব স্পষ্ট হল, এক বৃদ্ধা, যার চোখের জল শুকিয়ে গাল বেয়ে দাগ পড়ে গেছে। বৃদ্ধা মাথা তুলে সামিতের দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। আমি এই হারানো শহরের স্মৃতি, রাজকুমার, বৃদ্ধা ভাঙা গলায় বললেন। আমিও তোমার মতো এক রাজকুমারের অপেক্ষায় ছিলাম, যে তার সবচেয়ে প্রিয় জিনিসটিকে বিসর্জন দিতে জানে। সামিত চমকে উঠল। সে তো কাউকে তার পরিচয় দেয়নি। বৃদ্ধা হাসলেন, তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। তোমার এই সাদা ঘোড়া তুফান, ও তো কেবল ঘোড়া নয়, ও তোমার অহংকারের শেষ অবশেষ। এই মরুভূমি পার হতে হলে তোমাকে এক কঠিন পরীক্ষা দিতে হবে। সামিত তুফানের কেশরে হাত রাখল। তার বুকটা ধক করে উঠল। কি পরীক্ষা? আমি আমার রাজ্য হারিয়েছি, আমার পরিবার হারিয়েছি, এখন শুধু এই বন্ধুটাই আমার কাছে আছে। এর চেয়ে বড় আর কি বিসর্জন হতে পারে? বৃদ্ধা আঙুল উঁচু করে দূরে এক শুকনো কুয়োর দিকে ইশারা করলেন। ওই কুয়োর তলায় এক ফোঁটা অমৃত আছে, যা এই মরুভূমিকে আবার সবুজ করে তুলতে পারে। কিন্তু সেই অমৃত পাবার শর্ত হলো তোমার সবচেয়ে প্রিয় সঙ্গীর রক্ত সেখানে ঝরাতে হবে। সামিতের পা কাঁপতে শুরু করল। সে তুফানের চোখের দিকে তাকালো। তুফান যেন সব বুঝতে পারছে। সে কোনো প্রতিবাদ করল না, বরং শান্তভাবে সামিতের হাতের তালুতে তার মুখটা ঘষল। তুফানের সেই মায়াবী চোখ জোড়া যেন বলছে, মালিক, আপনি যদি বাঁচেন তবেই তো আমাদের এই কষ্টের সার্থকতা। সামিত চিৎকার করে উঠল, না, এ হতে পারে না। আমি তৃষ্ণায় মরে যাব, এই তপ্ত বালুতে মিশে যাব, কিন্তু তুফানের গায়ে এক ফোঁটা আঁচও লাগতে দেব না। বৃদ্ধার অট্টহাসি মরুভূমির বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল। তবে জেনে রাখো রাজকুমার, সূর্য ওঠার আগে যদি তুমি সিদ্ধান্ত না নাও, তাহলে এই মরুভূমি তোমাদের দুজনকে চিরতরে গিলে ফেলবে। রাত বাড়তে লাগল। সামিত তুফানের গলা জড়িয়ে ধরে বালুর ওপর বসে পড়ল। তার চোখে অবিরাম জল ঝরছে। এক পাশে মৃত্যু, আর অন্য পাশে তার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু। আকাশের তারাগুলো যেন আজ আরও উজ্জ্বল হয়ে উঠেছে, যেন তারা সামিতের এই অন্তিম যন্ত্রণা উপভোগ করছে। সামিত বিলবিল করে বলতে লাগল, তুফান, কেন আমাদের ভাগ্য এমন হলো? কেন ভালোবাসার বদলে সবসময় রক্ত আর চোখের জল দিতে হয়? তুফান ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং সামিতকে ধাক্কা দিয়ে সেই কুয়োর দিকে নিয়ে যেতে চাইল। সে যেন নিজেকে নিজেই উৎসর্গ করতে প্রস্তুত। সামিতের হৃদয়ে এক প্রচণ্ড ঝড় বইছে। সে কি পারবে তার কলিজার টুকরো তুফানকে মারতে, নাকি দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়বে? ভোরের আলো ফুটতে আর মাত্র কয়েক প্রহর বাকি। ভোরের আলো মরুভূমির দিগন্তে উঁকি দিচ্ছে। সেই বৃদ্ধার দেওয়া সময় ফুরিয়ে আসছে। সামিত হাতে একটি তীক্ষ্ণ পাথরের টুকরো নিয়ে কুয়োর সামনে দাঁড়িয়ে আছে। তার শরীর কাঁপছে, চোখের জলে বুক ভিজে যাচ্ছে। তুফান শান্তভাবে সামিতের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। সে যেন স্বেচ্ছায় তার জীবন দিতে প্রস্তুত তার মালিকের জন্য। সামিত পাথরের টুকরোটি তুফানের গলার কাছে নিল, কিন্তু পরক্ষণেই চিৎকার করে ওটা দূরে ছুঁড়ে ফেলে দিল। না, আমি পারবো না। যে রাজ্য রক্তের বিনিময়ে পেতে হয়, সে রাজ্য আমার চাই না। তুফান, যদি মরতে হয় তবে আমরা একসাথেই মরব। সামিত তুফানকে জড়িয়ে ধরে মাটিতে লুটিয়ে পড়ল। তার কান্নায় মরুভূমির তপ্ত বাতাসও যেন ভারী হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক কাণ্ড ঘটল। বৃদ্ধার সেই অট্টহাসি বন্ধ হয়ে গেল এবং তার জায়গায় এক স্বর্গীয় আলো চারপাশ আলোকিত করে তুলল। সেই শুকনো কুয়ো থেকে রক্ত নয়, বরং স্ফটিক স্বচ্ছ জলের ধারা উথলে উঠতে লাগল। মরুভূমির বালি মুহূর্তের মধ্যে সবুজ ঘাসে ঢেকে গেল। বৃদ্ধা তার আসল রূপে আবির্ভূত হলেন। তিনি ছিলেন মরুভূমির দেবী।
তিনি বললেন, সামিত, তুমি পরীক্ষায় জয়ী হয়েছ। প্রকৃত রাজকুমার সেই যে ক্ষমতার জন্য প্রিয়জনকে ত্যাগ করে না, বরং ভালোবাসার জন্য ক্ষমতা ত্যাগ করতে জানে। তোমার এই নিঃস্বার্থ চোখের জলই ছিল সেই বিসর্জন, যা এই মৃত ভূমিকে জীবন দান করেছে। সামিত দেখল তার চারপাশের ধ্বংসাবশেষ এক অপরূপ সুন্দর প্রাসাদে পরিণত হয়েছে। তুফানের গায়ের সেই ক্ষতগুলো নিমেষেই মিলিয়ে গেল। তার সাদা রং এখন আগের চেয়েও বেশি উজ্জ্বল। সামিত আর তুফান এখন এক নতুন সাম্রাজ্যের অধিপতি, যেখানে কোনো হিংসা নেই, আছে কেবল ভালোবাসা। আপনারা দেখলেন তো, সামিত তার রাজ্য হারিয়েছিল, কিন্তু তার মায়া হারায়নি। আজ আমাদের এই পৃথিবীতে কত মানুষ আছে যারা সামান্য স্বার্থের জন্য নিজের প্রিয়জনকে, নিজের বিবেককে বিসর্জন দেয়। কিন্তু মনে রাখবেন, রাজপ্রাসাদ থাকলেই কেউ রাজা হয় না। রাজা সেই যার হৃদয়ে দয়া আছে, যার সাথে তার বিপদের বন্ধুটি শেষ পর্যন্ত থাকে।